আমরা আজকে কমন মিস্টেকস ইন ইংলিশ, যে মিস্টেকগুলো আমরা সাধারণত করে থাকি, এগুলো নিয়ে একটু আলোচনা করে দিই। আমার মনে হয় তোমাদের অনেক উপকারে আসবে। তো শুরুতেই দেখো এখানে অ্যাকর্ডিং টু, এটা দিয়ে আমি শুরু করি। অ্যাকর্ডিং টু, এই অ্যাকর্ডিং টু শব্দটা আমরা কিন্তু সবাই কম বেশি ব্যবহার করে থাকি প্রয়োজনে। তো এখানে খেয়াল করো, একটা ইনকারেক্ট বাক্য লেখা আছে, অ্যাকর্ডিং টু মি শি শুড হ্যাভ রিজাইন্ড আর্লিয়ার। এটা আসলে লেখা যায় কি না? নর্মালি মনে হচ্ছে হ্যাঁ ঠিকই তো আছে, কারণ এটার মিনিং আমরা মনে করতেছি অ্যাকর্ডিং টু মি। এই যে দেখো এখানে অ্যাকর্ডিং টু মি মানে আমার কি অনুসারে, এরকম কিন্তু মিনিংটা। অ্যাকর্ডিং টু মি শি শুড হ্যাভ রিজাইন্ড আর্লিয়ার, তার আগে আসলে পদত্যাগ করা দরকার ছিল, উচিত ছিল। তো এখন এখানে অ্যাকর্ডিং টু মি লেখা যাবে না। হ্যাঁ, এটা না জানলে কিন্তু আসলে মুশকিল। তোমাকে লিখতে হবে ইন মাই অপিনিয়ন, মানে আমার মত অনুযায়ী, আমার অনুসারে না কিন্তু কথাটা। তো আমরা এখানে একটা ব্যাখ্যা দিয়েছি, খেয়াল করো। এখানে আমরা ব্যাখ্যাটা এভাবে একটু পড়ব যে অ্যাকর্ডিং টু মি, এখানে খেয়াল করো, অ্যাকর্ডিং টু সাধারণত সূত্র বা কারো মতামত প্রকাশ করতে ব্যবহৃত হয়, যেমন সংবাদপত্র, বই বা কোনো ব্যক্তির বক্তব্যের প্রতি ইঙ্গিত। এটি কখনোই ব্যক্তিগত মতামত প্রকাশে ব্যবহার করা উচিত না। মানে ব্যক্তি মতামত যদি আসে, ব্যক্তি মতামত প্রকাশ করা উচিত নয়, খেয়াল রাখতে হবে। তাহলে ব্যক্তি মতামত প্রকাশ করার জন্য আমরা ইউজ করব ইন মাই অপিনিয়ন। নিজের মতামত বা ধারণা প্রকাশ করতে ইন মাই অপিনিয়ন ব্যবহার করা হয়। তাহলে আমরা অ্যাকর্ডিং টু আমরা কখন ব্যবহার করব? সাধারণত সংবাদপত্র, বই, কোনো ব্যক্তির বক্তব্যের প্রতি ইঙ্গিত, মানে বিশেষ প্রতিষ্ঠিত কোনো বিষয় নিয়ে। আর ব্যক্তি মানে যেটা একেবারেই ব্যক্তি, আমার মতামত, নিজের মতামত বা ধারণা প্রকাশ করতে, এখানে এই জিনিসটা একটু ভালো করে দেখলে হবে যে নিজের মতামত বা ধারণা প্রকাশ অন্যের কথা অনুযায়ী, তার কথা অনুসারে, সেটা আলাদা অ্যাকর্ডিং টু। যেমন এখানে উদাহরণ দেখো যে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট দ্য কোম্পানি ইজ ডুইং ওয়েল। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, এখানে কিন্তু ইন 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 অপিনিয়ন কিন্তু লেখা যাবে না। আবার আমার মতে, ইন মাই অপিনিয়ন দিস ইজ দ্য বেস্ট সলিউশন। তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ যে অ্যাকর্ডিং ব্যাপারটা হলো প্রতিষ্ঠিত কোনো বিষয় নিয়ে আমরা কথা বলার সময় ইউজ করতে পারবো, যখন কোনো রেফারেন্স এরকম ব্যবহার করব। আর ব্যক্তি মতামত দেওয়ার সময় অবশ্যই ইন মাই অপিনিয়ন। এই জিনিসগুলো কিন্তু আমরা হরহামেশা ভুল করি, অনেকেই হয়তো গুরুত্ব দেয় না, বাট আসলে গুরুত্ব দেওয়া উচিত। এবার আমরা যে ভুলটা দেখব সেটা হচ্ছে অ্যাক্রস এবং থ্রু। অনেকেই দুটো গুলিয়ে ফেলে যে দুটো তো আসলে একই না, কি না। প্রথমে আমরা দেখার চেষ্টা করি অ্যাক্রস শব্দটা আসলে কেমন অর্থ। সমতল স্থানের এক পাশ থেকে আর এক পাশ চলাচল বোঝায়। সমতল স্থান, যেমন ধরো একটা মাঠ, একটা ফিল্ড, এক পাশ থেকে আর এক পাশ চলাচল। যেমন উই ওয়াকড অ্যাক্রস দ্য ফিল্ড, আমরা মাঠের এক পাশ থেকে আর এক পাশে হাঁটলাম। ব্যাপারটা কিন্তু এরকম, উই ওয়াকড মানে হাঁটলাম, অ্যাক্রস দ্য ফিল্ড, অ্যাক্রস দ্য ফিল্ড, এইভাবে যদি আমরা লিখি তাহলে তার মিনিং হবে এক পাশ থেকে আর এক পাশ। অ্যাক্রস মানে ক্রস। এখানে মনে রাখার জন্য ভালো বুদ্ধি হচ্ছে একটা ক্রস করা, ক্রস করা, একটা মাঠ ক্রস করা। ধরো এটা যেটা মাঠ হয়, এদিকে ক্রস বা এদিকে ক্রস, এটা ক্রস করা বোঝাবে। আর থ্রু কখন ইউজ করা হয়? তিন মাত্রিক স্থানের ভেতর দিয়ে চলাচল। তিন মাত্রিক, হ্যাঁ, মানে ধরো যে তিনটা মাত্রা থাকতে হবে। যেমন আমরা সহজ করে বোঝানোর জন্য একটা পাইপ যদি আমরা কল্পনা করি, পাইপের ভেতর দিয়ে, এরকম আর কি, তিনটা মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাপারটা এরকম। যেমন উই ওয়াক থ্রু দ্য উড, এই যে উড, এখানে উড কিন্তু এখানে আসলে সমতল, বাট উডের উপরে গাছ আছে, ভেতরে ডানে বামে জঙ্গল, সব কিছু মিলে কোনো কিছুর ভেতর দিয়ে ত্রিমাত্রিক থ্রু আমরা ব্যবহার করে থাকি। তো এখানে আরও ভালো লেখা আছে, দেখো অ্যাক্রস ব্যবহার হয় যখন আমরা একে এক সমতল এক পাশের মধ্যে চলাচল করি, যেমন একটা মাঠ বা রাস্তা। আর থ্রু ব্যবহার হয় যখন আমরা একটি স্থান বা জায়গার ভেতর দিয়ে চলাচল করি, বনের ভিতর, সুড়ঙ্গর ভিতর,
এই যে পাইপ দিলাম, পাইপের ভেতর, এটা মনে রাখলে চলবে। দ্যাটস অল। এবার আমরা 3 নাম্বার যে বিষয়টাতে আমরা যে যাচ্ছি দেখো একটু, অ্যাডজেক্টিভ এন্ডিং ইন এল ওয়াই। আমরা অ্যাডজেক্টিভ নামে কিছু ওয়ার্ড আমরা জানি যেগুলি নাউনের জন্য আমরা ব্যবহার করে থাকি। তো তার সাথে যদি এল ওয়াই যুক্ত করা হয় তাহলে কী হয়, বা একটা নাউনের সাথে এল ওয়াই যুক্ত করলে কি, আচ্ছা আমরা একটা উদাহরণটাকে দেখে নিই। শি স্মাইলড ফ্রেন্ডলি। হ্যাঁ, এটা অনেকেই কিন্তু ভুল করে বলে ফেলে ফ্রেন্ডলি, শি স্মাইলড ফ্রেন্ডলি। এটা আসলে হয় না। ফ্রেন্ডলি শব্দটার মানে যদি তুমি জানো তাহলে তুমি হাসবা। ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, তাহলে এটার বাংলা কি দাঁড়ালো? শি স্মাইলড ফ্রেন্ডলি, সে বন্ধুত্বপূর্ণ হেসেছিল। এটা তো বাংলা হলো না, মানে তুমি যা বলতে চাইছো সেটা কিন্তু হলো না আসলে ইংরেজিতে। তাহলে কারেক্ট লেখা উচিত শি স্মাইলড ইন এ ফ্রেন্ডলি ওয়ে। ইন এ ফ্রেন্ডলি ওয়ে, ইন এ ফ্রেন্ডলি ওয়ে মানে বন্ধু সুলভভাবে। ব্যাপারটা কিন্তু এইরকম, ফ্রেন্ডলি না। ব্যাপারটা ভেরি ইন্টারেস্টিং। সো এল ওয়াই ব্যবহারের সময় কিন্তু সাবধান। এই যে এই এল ওয়াইটা, এই এল ওয়াই কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। কারণ এল ওয়াই যদি মানে অ্যাডজেক্টিভের সাথে ব্যবহার হয় তাহলে অর্থটা ঠিকই চলে আসবে, কিন্তু এই এল ওয়াইটা যদি নাউনের সাথে ব্যবহার হয় তাহলে কিন্তু অর্থটা আসবে না, মানে এইরকম বাক্যগুলোতে আসবে না। আমরা আরও কিছু উদাহরণ দেখি। অ্যাডজেক্টিভগুলো ভার্ব বা ক্রিয়াকে মডিফাই করতে পারে না। মানে অ্যাডজেক্টিভ তো আসলে কাকে মডিফাই করে আমরা জানি, নাউনকে মডিফাই করে, তাই না? অ্যাডভার্বগুলো ভার্বকে মডিফাই করে। যেমন ফ্রেন্ডলি একটি অ্যাডজেক্টিভ যা ভার্বকে মডিফাই করতে পারে না। অ্যাডভার্ব আকারে ব্যবহার হতে পারে, ইন এ ফ্রেন্ডলি ওয়ে লিখতে হবে। ইন এ ফ্রেন্ডলি ওয়ে এটাকে আমরা এটা অ্যাডভার্ব কিন্তু আসলে, হ্যাঁ, এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা একটা ফ্রেজ, বাট এটা এক ধরনের অ্যাডভার্ব, কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে আসলে অ্যাডভার্ব। হ্যাঁ, একাধিক শব্দ যখন অ্যাডভার্বে কাজ করে না তখন তাকে আমরা বলে থাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, তাহলে এখানে কি দাঁড়ালো? শি স্পোক কাইন্ডলি টু দ্য গেস্ট। সে অতিথির সাথে সদয়ভাবে কথা বলেছিল। স্পোক কাইন্ডলি, হ্যাঁ। আর হি বিহেভড ইন এ ফ্রেন্ডলি ওয়ে, খেয়াল করো, ফ্রেন্ডলি ওয়ে, সে বন্ধুত্বপূর্ণভাবে আচরণ করেছিল। তো এগুলো একটু খেয়াল করতে হবে। এবার আমরা এই যে অ্যাগো এবং বিফোর, ম্যাক্সিমাম স্টুডেন্টরা এটা গোলায় ফেলে, আমি দেখেছি। অ্যাগো এবং বিফোর কিন্তু এক নয়, আমাদের একটু একটু ভালো করে একটু বোঝার ব্যাপার আছে এখানে। যেমন দেখো, এই অ্যাগো শব্দটা আমরা কখন ব্যবহার করি? বর্তমান সময় থেকে অতীতে কোনো নির্দিষ্ট সময় বুঝতে ব্যবহার হয়। আচ্ছা, বর্তমান সময় থেকে অতীতে, বর্তমান সময়, যেমন আমি এই যে ক্লাসটা নিচ্ছি, এখন থেকে শুরু করে আমি 8 বছর আগে যদি ফিরে যাই যখন ক্লাস নিয়েছিলাম, এরকম আর কি। যেমন হিজ ফাদার ডায়েড 3 years ago। খেয়াল করো, 3 years ago মানে হলো আজকে থেকে 3 years ago। তার বাবা 3 বছর আগে মারা গেছেন, মানে আজকে থেকে কাউন্টিং কিন্তু। হ্যাঁ, আমরা খেয়াল করবো অ্যাগোটা যখন আমরা ব্যবহার করব বর্তমান সময় থেকে। এবার বিফোর শব্দটা আমরা কখন ব্যবহার করছি একটু দেখি তো। কোনো নির্দিষ্ট সময়ের পূর্বে ঘটনার উল্লেখ করতে ব্যবহার হয়। ব্যাপারটা কি আসলে? যেমন আই স হিম 2 years বিফোর আই ওয়েন্ট টু ইংল্যান্ড। আমি ইংল্যান্ডে গিয়েছিলাম, মানে আমি ইংল্যান্ডে যাওয়ার আগে তাকে 2 বছর আগে দেখেছিলাম। বাংলাটা দেখে নাও। তাহলে আই স হিম, আমি তাকে দেখেছিলাম 2 years বিফোর বিফোর আই ওয়েন্ট টু ইংল্যান্ড, মানে ইংল্যান্ডে যাওয়ারও আগে। মানে এটা কিন্তু আজকে থেকে ব্যাপারটা আসতেছে না, মানে আজকে থেকে 10 বছর আগে এরকম কিন্তু না। সেক্ষেত্রে আমরা কিন্তু আগে ইউজ করব। তার মানে অতীত একটা সময়ের তারও আগে, এরকম অর্থে কিন্তু আমরা বিফোর ইউজ করছি। সোজা কথা মনে রাখার জন্য খেয়াল রাখতে হবে, যদি ব্যাপারটা প্রেজেন্ট, যেমন এটা যদি প্রেজেন্ট হয়, মানে এই সময়টা, মানে এই টাইমটা যদি প্রেজেন্ট হয়, এখান থেকে পেছনে যদি যদি বলতে চাও 3 বছর আগে, 4 বছর আগে, 10 বছর আগে, এরকম কিছু, তাহলে আগে ইউজ করো। আর বিফোর হচ্ছে অতীতেরও অতীত, এরকম সময় যদি তুমি ব্যবহার করতে চাও। তো আমরা এই আরেকটু ব্যাখ্যা দেখে নিই। অ্যাগো ব্যবহৃত হয় অতীতের সময় নির্দেশ করতে যখন কোনো ঘটনা বর্তমান সময় থেকে একটি নির্দিষ্ট সময় আগে ঘটেছিল। আর বিফোর ব্যবহৃত হয় যখন আমরা কোনো নির্দিষ্ট সময় বা ঘটনার পূর্বে কোনো কিছু ঘটে যাওয়ার কথা বলি। ঘটনার পূর্বে কোনো কিছু ঘটনা, এভাবে মনে রাখলে হবে আমার মনে হয়। এবার আমরা চলে যাই অল অ্যান্ড এভরি। এটা অনেকেই কিন্তু মনে করে একই, আসলে এক নয়। যখন আমরা এভরি বলি, খেয়াল করো, এভরি চিলড্রেন নিড লাভ, বাক্যটা কিন্তু হবে না।
এই এভরি মানে কিন্তু আসলে একজন একজন করে গুরুত্ব দেওয়া হয়, একজন। তার মানে এভরি বললে কিন্তু এখানে চিলড্রেন হবে না, চিলড্রেন মানে তো একাধিক বোঝায়, তাহলে এভরি চাইল্ড নিডস লাভ, এটা কিন্তু কারেক্ট বাক্য, প্রথম কথা। হ্যাঁ, তাহলে এভরি এক বছর নাউনের সাথে ব্যবহার হয়, এভরি চাইল্ড, কেমন? আর অল হচ্ছে মানে কি সব, তাই না, বহুবচন। বহুবচন নাউনের সাথে ব্যবহার হয়, যেমন অল দ্য চিলড্রেন, সকল শিশু। তাহলে এভরি শব্দটি এক বচন নাউনের সাথে ব্যবহার করা হয় যখন আমরা প্রতিটি একক উপাদান, প্রতিটি একক, সেটা ব্যক্তি বা যেটাই হোক না কেন, এভরি শব্দ ব্যবহার করি। আর অল ব্যবহার করা হয় যখন গুচ্ছ বা গ্রুপ সম্পর্কে বলি। এবার আমরা 6 নাম্বার যে নিয়মটাতে যাচ্ছি, সেখানে দেখো এখানে অল রাইট অ্যান্ড অল রাইট। তো দুটো কি এক? আসলে নয়, কিন্তু দেখতে মনে হচ্ছে, কিন্তু তা নয়। এই যে অল রাইট, এটি একটা স্ট্যান্ডার্ড স্পেলিং, অল রাইট এভাবে লেখা যায়। আচ্ছা, আলাদা আলাদা কিন্তু, অল আলাদা, রাইট আলাদা। ওকে, বাট অল রাইট এটা কিন্তু একসাথে এবং বানানটাও কিন্তু একটু আলাদা। এটি কিছু ক্ষেত্রে ব্যবহার হয়, তবে অনেকে এটিকে ভুল মনে করেন। এভরিথিং ইজ অল রাইট, সব কিছু ঠিকঠাক আছে, এটা কিন্তু এইটা। অলরাইট হলো সঠিক এবং বেশি ব্যবহারযোগ্য, এটি ভাষা হিসেবে গৃহীত। আচ্ছা আচ্ছা, অলরাইট কিছু কিছু ক্ষেত্রে ব্যবহৃত হলেও এটি অপরিচিত এবং অনেকে এটিকে ভুল মনে করেন, তাই ব্যবহার থেকে এড়ানো উচিত, এটা আমরা ইউজ সাধারণত করব না। এবার অলরেডি আর হচ্ছে অলরেডি, অনেক পার্থক্য কিন্তু, এটা 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 খুবই সাবধান। যেমন অলরেডি শব্দটার মানে হলো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বা ইতিমধ্যে কিছু একটা, মিনিংটা হচ্ছে এরকম, বোঝাতে ব্যবহার হয়। দে হ্যাভ অলরেডি অ্যারাইভড, খেয়াল করো, ইতিমধ্যে পৌঁছে গেছে। আর অলরেডি মানে সবাই প্রস্তুত বোঝাতে, অলরেডি দুটো কিন্তু এক না। উই অল আর রেডি ফর দ্য শো, আমরা সবাই শোর জন্য প্রস্তুত। তাহলে কি এক হলো? আসলে কিন্তু এক নয়। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা মাথায় রাখিও। এবার অল্টারনেট অ্যান্ড অল্টারনেটিভ, তো এইটা তোমরা পড়ো, দেখি কেমন তোমাদের লাগে। দেন অল টুগেদার আলাদা আলাদা, আমি সোর্সগুলো দিয়ে যাচ্ছি। এনি এবং সাম দুটো কিন্তু এক নয়। এনি হাউ এবং সাম হাউ, এখানে যতগুলো টপিক আমি দিয়েছি, এরপরে আর্টিকেল এ অ্যান্ড দি, এগুলো নির্দিষ্ট অনির্দিষ্ট, এটাও খেয়াল রাখতে হয়।